স্বাগতম নীলদর্পণ গল্পের চতুর্থ পর্বে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। শহরের সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার অনিরুদ্ধ ঘোষের বাড়ির সামনে এসে দাঁড়ায় ডিটেকটিভ আদিত্য রায়। তার মাথায় একটাই চিন্তা, মিস্টার ঘোষকে এই নীল আয়নার অভিশাপ থেকে বাঁচানো। মিস্টার ঘোষ যদি তার হাতে থাকা তৃতীয় নীলদর্পণে নিজের প্রতিবিম্ব দেখে ফেলেন, তাহলে হয়তো তিনিও ভয়ঙ্কর আতঙ্কে মারা যাবেন। আদিত্য দ্রুত মিস্টার ঘোষের বাড়িতে প্রবেশ করে। বিশাল আকারের সেই প্রাসাদের চারিদিকে ঘন অন্ধকার আর নীরবতা। বাড়ির ভেতর প্রবেশ করতেই সে দেখে মিস্টার ঘোষের একজন দেহরক্ষী দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিস্টার ঘোষ কোথায়? আদিত্য তাড়াহুড়ো করে প্রশ্ন করে। উনি শোবার ঘরে আছেন স্যার, তবে তার মানসিক অবস্থা কিছুদিন ধরে ভালো নেই। তিনি খুব অস্থির হয়ে আছেন। কিছু বুঝতে পারছি না, দেহরক্ষী জানায়। আদিত্য দ্রুত শোবার ঘরের দিকে এগিয়ে যায়। তার মনে অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতক্ষণে মিস্টার ঘোষ কি ওই নীলদর্পণে নিজেকে দেখে ফেলেছেন? ঘরের দরজার সামনে এসে আদিত্য দেখতে পায় ঘরের ভেতর থেকে গুঞ্জন ভেসে আসছে। দরজাটা একটু ফাঁক করেই সে দেখে মিস্টার ঘোষ বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, তার চোখ ঠিক সামনের নীলদর্পণের দিকে। আয়নাটি ঘরের এক কোণে সাজানো এবং মিস্টার ঘোষ তার সামনে দাঁড়িয়ে তন্ময় হয়ে আয়নায় তাকিয়ে আছেন। আদিত্য ঝট করে ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ে। মিস্টার ঘোষ, এই আয়নার দিকে তাকাবেন না। মিস্টার ঘোষ চমকে ওঠেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত খেলা দেখা যায়। তুমি দেরি করে ফেলেছো ডিটেকটিভ। আমি আমার সমস্ত ভয় দেখেছি। এই আয়না আমাকে দেখিয়েছে আমার গোপন আতঙ্ক, আমার পাপের প্রতিফলন। মিস্টার ঘোষ ধীরে ধীরে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়েন। তার শরীর ঠান্ডা হয়ে আসছে। আদিত্য দ্রুত আয়নাটি সরানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার ঘোষের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। হঠাৎই তার মুখে এক ধরনের বিকৃত হাসি ফুটে ওঠে। আমাকে তুমি বাঁচাতে পারবে না ডিটেকটিভ। এই আয়না, এই অভিশাপ কেবল মৃত্যুর পথই খোলে। এরপর মিস্টার ঘোষের শরীর থেমে যায়। তার চোখে আতঙ্কের ছাপ চিরস্থায়ী হয়ে যায়। আদিত্য বুঝতে পারে সে আরো একটি প্রাণ বাঁচাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তখনই তার মনে হয়, কিভাবে এই আয়নাগুলি তৈরি হলো? কে বা কারা এই ভয়ঙ্কর অভিশাপের পেছনে রয়েছে? মিস্টার ঘোষের মৃত্যুর পর আদিত্য দ্রুত তার দলকে নিয়ে তদন্ত আরো গভীর করে। এবার সে বুঝতে পারে এই আয়নাগুলি শুধু অভিশাপ নয়, বরং এর পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র লুকিয়ে আছে। প্রতিটি আয়নার মালিক ছিল সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তি। যারা এই আয়নার কাছে আসতো তারা কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করত এবং তাদের মৃত্যুর পর তাদের সম্পদ কোথাও অদৃশ্য হয়ে যেত। এর মানে কি? কেউ কি পরিকল্পিতভাবে এই আয়নাগুলি বিতরণ করেছে? আদিত্য নিজের মনে চিন্তা করতে থাকে। হঠাৎ একদিন তার কাছে একটি অজানা ফোন আসে। কণ্ঠটি অন্ধকার ও রহস্যময়। তুমি যত দূরেই যাও ডিটেকটিভ, তুমি কখনোই এই আয়নার আসল রহস্য খুঁজে পাবে না। এটা শুধু একটি খেলা, আর তুমি সেই খেলার একটি অংশ মাত্র। আদিত্য ফোনটি রাখার আগেই কণ্ঠটি বলে, তবে একটি ক্লু দিচ্ছি। এই আয়নার উৎপত্তি স্থল সম্পর্কে জানার জন্য তোমাকে ফিরতে হবে সেই জায়গায় যেখানে এই আয়নায় প্রথম মৃত্যু ঘটেছিল। প্রথম মৃত্যু? আদিত্য হতবাক হয়ে যায়। সে এক গোলক ধাঁধায় পড়ে যায়। আদিত্য ফোনের ক্লু অনুযায়ী তদন্ত শুরু করে এবং খুঁজে পায় সে সমস্ত খুনের পেছনে কোনো না কোনোভাবে একটি পুরাতন অনাথ আশ্রম জড়িত ছিল। আশ্রমটি বহুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তখন সেখানে কিছু অদ্ভুত কর্মকাণ্ড ঘটেছে। সেই সময় অজানা কারণে একদল শিশু রহস্যজনকভাবে মারা গিয়েছিল, আর তাদের মৃত্যুর পর থেকেই আশ্রমটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেই আশ্রমেই প্রথম দেখা গিয়েছিল এই অভিশপ্ত নীল আয়নাটি। আদিত্য স্থির করে তাকে এই আশ্রমে যেতে হবে এবং সেখানেই তার উত্তর পাওয়া যাবে। সে দ্রুত আশ্রমের দিকে রওনা দেয়। পরের পর্বে যা থাকছে, আদিত্য কি সেই পুরাতন আশ্রমে গিয়ে সত্য উদ্ঘাটন করতে পারবে? নীল আয়নার অভিশাপের পেছনের আসল রহস্য কি? আর কে সেই অজানা কণ্ঠের মানুষ যে তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে? পরবর্তী পর্বে উদ্ঘাটিত হবে এই রহস্যময় আয়নার ইতিহাস এবং সেই শীতল ষড়যন্ত্রের পর্দা। পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। পূর্বের গল্পটি শোনার জন্য কমেন্ট বক্স থেকে শুনে আসতে পারেন। ধন্যবাদ।